পরপর ৩ দিন দেশে অনুভূত হলো ভূমিকম্প। সবশেষ আজ দুপুরে ২টার দিকে ঘটে ৫.৪ মাত্রার ভূমিকম্প, যার উৎপত্তিস্থল সাতক্ষীরায়। আবহাওয়া অধিদপ্তর বলছে একের পর এক কম্পন বড় ধরনের ভূমিকম্পের লক্ষণ। পরপর ঝাঁকি দিয়ে যাওয়া ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। তবে যতটা আতঙ্কিত আমরা হই, প্রস্তুতি কি ততটা নেই? সামগ্রিকভাবে ভূমিকম্পের ঝাঁকুনি কতটা নেয়ার ক্ষমতা আছে এই রাজধানী ঢাকার? কি অবস্থা দেশের বাকি অংশে? এসব নিয়েই আজকের আলাপ। আমাদের সাথে আছেন ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ও দুর্যোগ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার আলী আহমেদ খান, এবং একই সাথে আছেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমি শুরুতেই একটু অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতারের কাছ থেকে বুঝে নিতে চাই যে এই যে আমরা বিশেষজ্ঞ মতামত জানছি বা আবহাওয়াবিদ যার কথা আমরা প্রতিবেদনে শুনছিলাম যে বড় ভূমিকম্পের লক্ষণ হিসেবে ধরা যেতে পারে এই ছোট ছোট কম্পনগুলো, সেই বড়টা আসলে কত বড় হতে পারে, কতখানি আশঙ্কা রয়েছে? আপনার ডিভাইসের অডিও আনমিউট করে নিতে হবে, আপনাকে শুনতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশ 3টা প্লেটের সংযোগস্থলে অবস্থিত এবং এই প্লেটের সংযোগটা আপনার ইন্ডিয়া এবং বার্মা প্লেটের সংযোগটা বাংলাদেশের অভ্যন্তর দিয়ে গেছে। তো সংগত কারণেই বাংলাদেশ ভূমিকম্পের সক্রিয় ভূমিকম্প অঞ্চলের মধ্যে রয়েছে এবং এখানে ঘন ঘন ভূমিকম্প হবে, এটাই স্বাভাবিক। তবে সেই ভূমিকম্পের উৎসটা হচ্ছে আমাদের পূর্বাঞ্চলে, যেখানে সিলেট থেকে কক্সবাজার এই অঞ্চলটা, এবং হচ্ছে উত্তরে ডাউকি ফোর্ট এবং তারও কিছু উত্তরে হিমালয়ান যে পাদদেশ, হিমালয়ান মেন বাউন্ডারি থ্রাস্ট। কিন্তু আজকে আপনার যে অপরাহ্নে যে আপনার সাতক্ষীরায় যে ভূমিকম্পটা হলো ৫.৩ মাত্রার, সেটা আপনার হচ্ছে এই আপনার প্লেট বাউন্ডারি থেকে অনেক দূরে, ৩০০ কিলোমিটার সাবডাকশন জোন থেকে ৩০০ কিলোমিটার পশ্চিমে। সেখানে কোনো আসলে উৎস নেই এবং সেখানে আপনার অন্য ভূতাত্ত্বিক কারণে সেই ভূমিকম্পটা হচ্ছে, কিন্তু এখানে এর থেকে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার এখানে আশা নেই। আর এই ভূমিকম্পগুলা যদি আপনার হচ্ছে আমি যেটা বললাম যে উৎসস্থল, যেটা সাবডাকশন জোন এবং ডাউকি ফল্ট, এই অঞ্চলে যদি ছোটখাটো ভূমিকম্প হতো, তাহলে হ্যাঁ, সেখানে আমরা যে আশঙ্কাটা করে আসছি যে এই সাবডাকশন জোনে ৮.২ থেকে ৯ শক্তির সম্পূর্ণ হওয়ার মতো ভূমিকম্পের শক্তি এখানে জমা হয়ে আছে, তাহলে সেটা একটা ভিন্ন জিনিস থাকতো আর কি। যেটাই হোক না কেন, বাংলাদেশের আপনার যে ভূমিকম্পের উৎসস্থল, যেটা আমরা বারবার বলে আসছি, সেখানে বিপুল পরিমাণ শক্তি জমা হয়ে রয়েছে এবং এই শক্তি আজ হোক কাল হোক বা আগামী ৫০ বছর হোক সেটা বের হবে। এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রস্তুতি, যেটা আপনিও উল্লেখ করেছেন। তবে যেখানেই ভূমিকম্প হোক এই উৎসে, সেখান থেকে আমাদের রাজধানী ঢাকা বেশ অনেক দূরে, এবং কিন্তু ক্ষয়ক্ষতি হবে রাজধানীতে বেশি, কেননা ভূমিকম্পের ঝুঁকির দিক দিয়ে যে উপাদানগুলা ধরা হয়, গণ্য করা হয়, তার সবগুলা উপাদানই এই ঢাকাতে আপনার বিদ্যমান। এখানে অধিক জনসংখ্যা, এখানে যে ইমারতে আমরা বসবাস করি সেগুলা হচ্ছে বিল্ডিং কোড ফলো করে করা হয়নি, এবং এখানে অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিত নগরায়ন, এবং আমাদের এই নগরবাসীর মধ্যে ভূমিকম্পের বিষয়ে সচেতনতার অভাব রয়েছে, এবং সর্বোপরি সরকারের প্রস্তুতিও নেই। তো এখনো সময় রয়েছে আমাদের, যে আমাদের রাতারাতি এই ঢাকা শহরকে পাল্টাতে পারবো না, কিন্তু আমরা যদি ভূমিকম্প বিষয়ে যদি আমরা সচেতন করতে পারি, নিজেদেরকে সেরকম সম্যকভাবে জ্ঞান অর্জন করতে পারি, এবং এখানে ফায়ার ব্রিগেড এন্ড সিভিল ডিফেন্সের রয়েছেন মেজর আলী আহমেদ খান, উনি আগে কাজ করেছেন, আমরা একসাথে কাজ করেছি। তারা এই বিষয়ে মানে সক্রিয় ভূমিকা অর্জন করবে বলে আমি আশা করি। আমরা তাহলে ইঞ্জিনিয়ার আলী আহমেদ খানের কাছ থেকে একটু জানি। আমি এখানে আরেকটু বলে নিই, আমি এর আগে বারবার বলে আসছি যে আমাদের ঢাকা শহরকে যেহেতু রাতারাতি পরিবর্তন করতে পারবো না, একমাত্র হচ্ছে আমরা জনগণকে যদি সচেতন করি এবং ভূমিকম্পের আগে আমাদের যে প্রস্তুতি, ভূমিকম্পের সময় বিয়োগের মাধ্যমে নিজের জীবনটাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, এবং ভূমিকম্প পরবর্তীতে কার কি দায়িত্ব, এটা যদি আমরা ন্যাচারাল ডিজাস্টার সার্ভিলেন্স গেম
তৈরি করে স্মার্টফোনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশিদের মধ্যে যদি আমরা এই জ্ঞানটা দিতে পারি এবং পরবর্তীকালে সিভিল ডিফেন্স এবং লোকাল কমিউনিটির সাহায্যে যদি সেটা মহড়ার মাধ্যমে আমাদের মানসিক মনোবল বৃদ্ধি করতে পারি, তাহলে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে আমরা রাখতে পারবো। ধন্যবাদ। জি, ইঞ্জিনিয়ার আলী আহমেদ খানের কাছে যে প্রশ্নটি নিয়ে আমি আসতে চাইছিলাম, যে আপনি দীর্ঘ সময় কাজ করেছেন ঢাকার বহুতল ভবনগুলো নিয়ে। আমাদের ভবনগুলো আসলে কি পরিস্থিতিতে আছে? আমরা সবসময় এই ধরনের অভিযোগগুলো শুনি যে কোথাও আগুন লাগলে কিংবা ফাটল ধরলে আমরা এই কথাগুলো শুনি, অভিযোগগুলো যে বিল্ডিং কোড মেনে করা হয়নি। একটা সামগ্রিক ধারণা যদি দেন যে আমাদের ভবনগুলো আসলে কি অবস্থায় আছে, কি পরিমাণ ঝাঁকুনি নিতে সক্ষমতা আছে ঢাকার? ধন্যবাদ। আমাদের আরেকবার আমরা ভূমিকম্পের প্রতিধ্বনি পেলাম, আসলে একটা ঝাঁকুনি দিয়েছে এবং সবাই আতঙ্কিত। তো আতঙ্কিত হলে চলবে না, আমাদেরকে প্রস্তুতি থাকতে হবে। হুমায়ুন আজাদ স্যার যেটা বললেন তার সূত্র ধরে বলতে চাচ্ছি যে ভূমিকম্প এমনই একটা দুর্যোগ যেটা কখনো আগাম সংকেত দেয় না। আসলে শুধুমাত্র আমাদের পূর্ব প্রস্তুতি এবং আমাদের ঝুঁকি কমাতে পারি সেটাই দিতে হবে ঝুঁকি। সুতরাং আমাদের দুই রকম ব্যবস্থা আছে, একটা হলো প্রিপেয়ারনেস, আর একটা আমরা যেটা বলতে পারি যে এটা আমাদের রিস্ক রিডাকশন, যেটা ঝুঁকি কমানোর জন্য। আসলে ঝুঁকি কমানোর জন্য প্রয়োজনটা হলো কি, আমরা আমাদের দুর্বল স্থাপনায় কিন্তু মাথার উপর পড়ে মানুষ মারা যাচ্ছে এবং স্থাপনাগুলোর মাধ্যমে মানুষ কিন্তু দুর্বল স্থাপনা করে। বাংলাদেশে যেটা বললাম যে বিল্ডিং কোড ফলো না করে অনেক বিল্ডিং গুলো হচ্ছে যেখানে রাজুকের তদারকির অভাব রয়েছে, হাইরাইজ বিল্ডিং গুলো হচ্ছে ফাইন। কিন্তু এখানে আরেকটা সমস্যা হচ্ছে কি, এখানে ঢাকার আশেপাশে আমরা যেটা বললো, স্যারও বলছিলেন যে এই জনসংখ্যার যে প্রবল মাইগ্রেশন ঢাকা সিটির পুরো ঢাকা সিটির দিকে ল্যান্ড ফিলিং, চারিদিকে কিন্তু মাটি ভরাট করে বিল্ডিং গুলো হাইরাইজ বিল্ডিং। সুতরাং এখানে কিন্তু একটা বড় মাত্রার একটা যেটা বলা লিকুইফেকশন আমরা বলি, আসলে মাটিগুলো নরম হয়ে তরলীকরণ হয়ে যায় এবং বিল্ডিং গুলো এক ধাকে বেঁকে যায় আসলে। সুতরাং এখানে আমি বলবো যে অবশ্যই হাইরাইজ বিল্ডিং যেগুলো হচ্ছে নতুন বিল্ডিং গুলো বিল্ডিং কোড ফলো করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিল্ডিং গুলো রয়েছে যেগুলো 90-র আগে বিল্ডিং যেগুলো হয়েছে, এই বিল্ডিং গুলো কোড ফলো করা ঠিক মতো করা হয়নি এবং তদারকি হয়নি, যার জন্য এগুলো অনেক ঝুঁকির মাত্রা রয়েছে। আর আমাদের সমস্যা যেগুলো হচ্ছে কি, আমাদের রাস্তাঘাট যেগুলো আছে খুবই সরু। আসলে এই যখন বিল্ডিং গুলা ভেঙে পড়বে আসলে তখন কিন্তু আমাদের ঝুঁকি, যেটাকে বলা হয় যে আমাদের এই এমার্জেন্সি রেসপন্স অপারেশন করা খুব ডিফিকাল্ট হবে আসলে। সুতরাং এখানে একাধারে যেভাবে আমাদের কঠোরভাবে বিল্ডিং কোড ফলো করতে হবে রাজুকের মাধ্যমে, রাজুকের এই স্ট্রাকচারাল ক্যাপাসিটি কিন্তু রাজুকের নাই আসলে। বিল্ডিং গুলা মানুষ বানাচ্ছে এবং এগুলো চেক করার জন্য কিন্তু একটা সেট অফ এটা ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং গুলো সাইন করা হয় না। সুতরাং এই বিল্ডিং গুলো সেজন্য কিন্তু এখনো কিন্তু কি মাত্রা কিভাবে একটা ঝুঁকি নেবে আসলে, কতটুকু ঝুঁকি নিতে পারবে সেটা কিন্তু এখনো কিন্তু পর্যবেক্ষণ রয়েছে আসলে। সে ব্যাপারে একটা আমাদের BBR বিল্ডিং রেগুলেশন অথরিটি একটা রিসেন্টলি এটাকে একটা অথরিটি দ্বারা করানো হয়েছে। এটা এখনো কিন্তু পূর্ণাঙ্গভাবে অপারেশনালাইজ হয় নাই। তবে আপনি যেটা বললেন যে ঢাকার বিল্ডিং গুলো যেটা রয়েছে, ঢাকার বিল্ডিং গুলোর সাথে সাথে কিন্তু ঢাকার কিন্তু যেগুলো আছে ইলেকট্রিক্যাল লাইন, গ্যাস লাইন, এগুলো কিন্তু একটা বিরাট বড় একটা ডিজাস্টারের ভূমিকা পালন করবে। কারণ এই লাইনগুলো কিন্তু এখন অরক্ষিত, লাইনগুলো সঠিকভাবে এই বৈদ্যুতিক লাইন, ইলেকট্রিক লাইনগুলো অটো শাটডাউন সিস্টেম করা হয় নাই। সেটা একটা অনেকদিন আগে থেকে কিন্তু আমরা অনেক বলছি এটার ব্যাপারে, অবজারভেশন দেওয়া হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট অথরিটি কিন্তু এখনো উদ্যোগ নেয় না আসলে। সুতরাং বিল্ডিং ভাঙার সাথে সাথে কিন্তু এই গ্যাস লাইনগুলো একটা বড় রকম একটা ডিজাস্টার হবে এবং একটা ইনফার্নের মতো হয়ে যাবে, আগুন লেগে যাবে। সুতরাং এখানে আমরা বলবো যে একাধারে যে ঢাকা সিটির ঝুঁকিগুলো রয়েছে, এই ঝুঁকিগুলোর জন্য আমি মনে করি কঠোরভাবে বিল্ডিং কোডগুলো ফলো করা উচিত এবং যে দুর্বল স্থাপনা যেগুলো রয়েছে, যে পুরোনো ঢাকার এবং যে সমস্ত বিল্ডিং গুলো চেক করতে হবে, মনে করি আমাকে বলে ইন্সপেকশন করে বিল্ডিং গুলো সঠিক আছে কিনা, সেটা আমাদের শক্তিশালী করানোর একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন আসলে। সেটা কিন্তু আমাদের, এবং যেটা বিল্ডিং খুব পুরনো হয়ে গেছে সেটা ভেঙে ফেলতে হবে। সে ব্যাপারে কিন্তু রাজুক, সিটি কর্পোরেশন সবসময় কিন্তু একটা বিভিন্ন মতামত নেয় এবং তারা কিন্তু একটা কাজের মধ্যে তাদের কিন্তু তারপর আসলে কার্যক্ষেত্রে আমরা সেটার খুব একটা প্রয়োগ দেখি না।
আসছি আপনার কাছে আবারও। আমি অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতারের কাছে একটু যদি জানতে চাই যে আমরা একটা ব্যাপার, আপনি প্রস্তুতির কথা বলছিলেন, কি করণীয় সেটা নিয়ে আসলে আলোচনা যখনই হয় একটা বিষয়ে সবাই খুব কমন যেটা জানে সেটা হচ্ছে ভবন থেকে নেমে দাঁড়াতে হবে। এখন ঢাকার ভবনগুলো যেভাবে গায়ে গায়ে লাগানো এবং এক একটা বিল্ডিং আসলে 8-10 তলার ওপরে, তার চাইতেও বেশি, সেখান থেকে হুড়োহুড়ি করে নামা কিংবা নেমে আসলে যেখানে দাঁড়াবে সেই জায়গাটিও কোনো না কোনো ভাবে অন্য কোনো বিল্ডিং এসে ভেঙে পড়লে সেই জায়গাটিতেই হয়তো পড়বে। তো এরকম যখন আমাদের পরিস্থিতি, তখন হুড়োহুড়ি করে বিল্ডিং থেকে নামার প্রয়োজনীয়তা আসলেই কি আছে? না না, মোটেই না, বরং এটা হচ্ছে মানে আত্মঘাতী জিনিস। যেটা হুড়োহুড়ি করে নামতে গেলে এটা হচ্ছে আত্মঘাতী হবে। এটা আমি প্রথমেই বলেছি যে যখন ভূমিকম্প হবে, ভূমিকম্পের সময় 2-1 কদমের মধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়া। এখন নগরবাসীর প্রশ্ন হচ্ছে নিরাপদ জায়গাটা কোথায়? আমারই হচ্ছে যে আমি যতই দুর্বল কাঠামোয় থাকি না কেন, তার ভিতরেও আমি কিছু না কিছু নিরাপদ জায়গা খুঁজে পাবো। আমি হয়তো ভূমিকম্প হলে উপর থেকে আস্তর খুলে পড়া বা কিছু একটা খুলে আমার হয়তো শরীরে আঘাত আনতে পারে, কিন্তু আমার ভাইটাল অর্গান হেড থেকে চেস্ট পর্যন্ত এটা যদি আমি কোনো কিছুর নিচে যদি নিয়ে যাই বা কাভার করে রাখি, তাহলে এই ভাইটাল অর্গানে হয়তো আঘাত হানবে না, অন্য জায়গায় আমি ইনজুর্ড হতে পারি, কিন্তু আমার জীবনটা তো রক্ষা পাবে। তো সেই কারণে আমি যতই দুর্বল কাঠামোর মধ্যে থাকি, সেখান ভিতরে আমার টেবিল, চেয়ার বা ভারী কোনো একটা আসবাবপত্রের নিচে যদি আমি আশ্রয় নিই বা কোনো বিমের নিচে যদি আশ্রয় নিই, তাহলে আমার হয়তো অন্য কোনো কারণে হয়তো আহত হতে পারে, কিন্তু আমার জীবনটা রক্ষা পাবে। এইভাবে আমরা হয়তো যারা এই বিষয়ে কাজ করছি, গবেষণা করছি, আমরা কি ধরনের টপোলজির বিল্ডিং এ কতটা রিস্ক এবং সেখানে কি ধরনের আসবাবপত্র এবং বিল্ডিং এর কোন কোন স্থানগুলা এবং কোন কোন আসবাবপত্রের নিচে আমাদের দেহ, বিশেষ করে ভাইটাল অর্গান, মাথা থেকে বুক পর্যন্ত নিয়ে যেতে হবে বা তার শেল্টারে রাখতে হবে, সেটা যদি আমরা ওই যে ন্যাচারাল ডিজাস্টার সার্ভাইলেন্স জ্ঞান এটার মধ্যে যদি আমরা বলে দিই, সুনির্দিষ্টভাবে দেখিয়ে দিই, তাহলে আমার মনে হয় এটা সবার জন্য খুব সুবিধা হবে। এই জিনিসটা আমি বারবার বলে আসছি, কিন্তু কিছুদিন আগে আমরা যে গত 21শে নভেম্বর ভূমিকম্প হলো, যেটা স্মরণকালে তীব্র ঝাঁকুনি নগরবাসী সহ আশেপাশে এলাকায় অনুভব করলো, তখন সরকার বেশ আমাদেরকে ডাকলেন, আমাদের কাছে প্রস্তাবনা চাইলেন। সেখানে আমি আশু করণীয়, তারপরে আপনার মধ্য অবস্থায় কি করণীয় এবং দীর্ঘমেয়াদী কি করণীয়, সেইগুলো আমি লিখিত প্রস্তাবও দিয়েছি এবং সেখানে আমার বক্তব্য দিয়েছি। কিন্তু আমি জানি যে এটা হচ্ছে সরকারের, যখন যে সরকার থেকে সবাই একই জিনিস করে, পরবর্তীকালে ভূমিকম্প 2-1 দিন পরে লোকজন কথা বলবে, আবার এটা নিয়ে সরকার চুপচাপ হয়ে যাবে। তো এই যে এই আজকের যে ভূমিকম্প হলো, এটা ওই অঞ্চলের জন্য স্মরণকালের তীব্র ঝাঁকুনি হয়েছে, তারা খুব আতঙ্কিত হয়েছে। ওখানে অনেক বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, মাটির যেগুলা বিল্ডিং সেগুলা ভেঙে পড়েছে, তারপরে এখানে চিট দেখছি ফ্র্যাকচার হয়েছে। তো আমার মনে হয় এটা একটা সবার জন্যই আমাদের এটা হচ্ছে একটা ওয়ার্নিং, যে আমাদের নিজেদেরকে হচ্ছে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং ভূমিকম্প হলে বা কোনো রকম ঝাঁকুনি হলে কোনো রিস্ক না নিয়ে নিজের জীবনকে নিরাপদে নিয়ে যাওয়া। এবং আমি মনে করি এটার জন্য একটা সামাজিক আন্দোলনের দরকার আছে। আমরা সবাই মিলে যদি একটা সামাজিক আন্দোলন করি, এটা সরকারের একার পক্ষেও সম্ভব না, কোনো সংস্থার দুর্যোগ ব্যবস্থাপনার পক্ষেও সম্ভব না। এটা সবাইকে এগিয়ে আসতে হবে, ইন্ডিভিজুয়ালি এগিয়ে আসতে হবে, প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে আসতে হবে, এবং সেইভাবে আমরা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে জনগণকে যদি আমরা সচেতন করতে পারি যে হ্যাঁ, আমার জীবনটা হচ্ছে সবচাইতে মূল্যবান, যত দুর্যোগই হোক আমার জীবনটাকে রক্ষা করতে হবে, এটা নিজের জীবন রক্ষা করার দায়িত্ব নিজের, এই মনোবৃত্তি নিয়ে যদি আমরা নিজেদেরকে তৈরি করি, তাহলে আমি মনে করি যে আমরা এটা মোকাবেলা করতে পারবো। এবং আমাদের এই সোসাইটিকে এমন ভাবে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যাতে যে কোনো দুর্যোগের পরে আমরা যাতে আবার দ্রুত আগের অবস্থায় ফিরে আসতে সক্ষমতা অর্জন করি, সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য এবং এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। আপনাদের কাছ থেকে জানা হলো অনেক কিছুই। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। ৭১